ছয় মাসের সরকার প্রতিশ্রুতি কতটা পূরণ আর বাস্তবতা কতটা বদলেছে? গুম, খুন ও ক্রসফায়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন বন্ধে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছে সরকার। প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহি ও পেশাদারিত্বের উপর গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে সরকার 6 মাস পূর্তিতে মন্ত্রিসভায় এসেছে প্রথম দফায় রদবদল। এর সঙ্গে মাঠ পর্যায়ে কৃষকের সার না পাওয়ার সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও সরকারের জন্য নতুন চাপ তৈরি করছে। প্রশ্ন উঠছে, গুম, খুন ও ক্রসফায়ার বন্ধে রাজনৈতিক অঙ্গীকার আসলে কতটা বাস্তব? মন্ত্রিসভার রদবদল কি কর্মদক্ষতার মূল্যায়ন? আর সারসহ জনজীবনের সংকট মোকাবেলায় সরকার আসলে কতটা সফল? এই সকল প্রশ্নের উত্তর জানতে এই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন JSRM নিবেদিত দেশ সাম্প্রতিক, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি গুম ও ক্রসফায়ার বন্ধে ভূমিকা। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডানে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনাকে স্বাগত আজকের দেশ সাম্প্রতিকের আয়োজনে। আমার সর্বডানে আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী। আপনাকেও স্বাগত আজকের আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় যেমনটি আমরা বলছিলাম, গুম ও ক্রসফায়ার বন্ধের ভূমিকা। নূর খান, আমি আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। গুম ও ক্রসফায়ার বন্ধের সরকারের আসলে রাজনৈতিক অঙ্গীকার, আপনার দৃষ্টিতে এটি কতটা বাস্তব পদক্ষেপের রূপ নিয়েছে? প্রথম হচ্ছে দেখেন, এই গুম বলি আর ক্রসফায়ার বলি, তৎকালীন বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে এই দুটি গুম এবং খুনের সরাসরি ভিকটিম হচ্ছে তৎকালীন বিরোধী দলগুলো। সেটা বিএনপি, জামাত, এরা কেউ বাকি নেই। এবং এখন যারা মন্ত্রী পরিষদে এসছেন বা পার্লামেন্ট সদস্য হয়েছেন, তাদের একটা বড় অংশই মানে নির্যাতনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। বড় অংশ বলতে 2-1 জন। এবং সাবেক পার্লামেন্ট সদস্য এখন পর্যন্ত আমি যতদূর জানি যে 2 জনের কোনো খবর এখনো আমরা পাইনি। ইলিয়াস আলী এবং কুমিল্লার একজন, এই 2 জন সাবেক এমপির খবর কিন্তু আমরা পাইনি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে তাদের গুম করার পর তাদের বিষয় কি ঘটেছে এখন পর্যন্ত সেটি জানা যায়নি। তবে এখন কয়েকটি গুমের ঘটনার মানে তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে, এবং সেইটার মধ্য দিয়ে যে সমস্ত তথ্য আমরা পত্রপত্রিকায় দেখছি এবং গুম কমিশনে থাকা অবস্থায় যতটুকু আমরা উদ্ঘাটন করতে পেরেছিলাম বা জেনেছিলাম, তাতে মোটামুটি কিছু গুমের মানে বেশ কিছু গুমের ঘটনা আদ্যপ্রান্ত আমরা জানতে পেরেছিলাম। কিছু গুমের ঘটনা আছে যেটা একটা অংশ পর্যন্ত আমরা জেনেছিলাম, যেগুলো নিয়ে আমরা আসলে অনুসন্ধান কাজ করেছি। এবং কোনো ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রমাণ বলেন এবং কিছু জায়গার ক্ষেত্রে আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী অথবা অংশগ্রহণকারীদের বক্তব্য পেয়েছি, যাতে এটি প্রমাণ করা খুব সহজ হবে যে এই গুমের ঘটনাগুলিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা আসলেই ঘটনার সাথে যুক্ত ছিল। কারণ দেখেন, ডিজিটাল এভিডেন্স রয়েছে, প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে, এবং অংশগ্রহণকারীদের কেউ রাজসাক্ষী হয়েছেন বা সাক্ষ্য দিয়েছেন। ফলে এই জায়গার থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ, ওই ধরনের ঘটনাগুলি থেকে অভিযুক্তদের বেরিয়ে যাওয়ার সুযোগ নেই বললে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটি স্বাভাবিক নিয়মে যদি এই মামলাগুলি পরিচালিত হয়, তাহলে এই বিচারগুলি করতে দীর্ঘ সময় লাগবে। এবং এই ক্ষেত্রে যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে তারা ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে পারেন এবং প্রসিকিউশনে যারা কাজ করেন, ইনভেস্টিগেশনের সাইডে যারা কাজ করেন, তাদের সংখ্যা বাড়াতে পারেন। বাড়িয়ে যদি দ্রুততম সময়ের মধ্যে এগুলো সম্পন্ন করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে একটা কঠিন বার্তা বিচারের মধ্য দিয়ে অপরাধীদের কাছে যাবে, অপরাধ করতে পারেন যারা, তাদের কাছে যাবে। জি, ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছেও আসলে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকারের 42 দিনের মেয়াদে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি বলে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন। আসলে আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ কি আপনি কতটা সন্তোষজনক বলে মনে করছেন? না, প্রথম কথা হচ্ছে যে এটা তো ধন্যবাদ যে
গুম ক্রসফায়ার হয় নাই। গুম ক্রসফায়ার হওয়া কি কাঙ্ক্ষিত জিনিস? আপনি যদি বলেন যে গত এক সপ্তাহ আমি একটা মিথ্যা কথাও বলি না, এটা কোনো বাহাদুরির বিষয় তো না। মিথ্যা কথা বলা মনে হয় যেন আপনার একটা রাইট হয়ে গেছে, আপনার অধিকার, আপনি খুব মহান মানুষ যে আপনি মিথ্যা বলছেন না। বিষয়টা তেমন না। গুম ক্রসফায়ার এটা সম্পূর্ণ একটা অনৈতিক বেআইনি কাজ। এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই, বরং বলা যেতে পারে যে সরকারে থাকলে এই কাজগুলো আগে হয়েছে। আমরা যেমন বিএনপির যে 31 দফা আছে, সেই 31 দফার 13 নম্বর দফায় কিন্তু স্পষ্ট করে বলা আছে যে দেশ থেকে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ওনারা চিরতর অবসান ঘটাবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও একটা ঘটনা 10ই এপ্রিলে যেটা ঘটেছে, যে মংলায় মিরাজ শেখ নামে একজনকে গুম করার, কোস্টগার্ড দ্বারা গুম করার ঘটনা ঘটেছে। এবং গতকালকে আমি সম্ভবত লিটন ভাইয়েরই একটা ডয়েচে ভেলের একটা ইন্টারভিউতে দেখছিলাম যে ওই ভিকটিমের মা, ভিকটিমের ওয়াইফ, ভিকটিমের বোন বলছেন যে তারা কোস্টগার্ডের সেখানে গিয়েছেন এবং তারা প্রথম দিকে স্বীকারও করেছে যে আছে, ছেড়ে দেবে বা কিছু একটা বলেছে। পরে দেখা গেছে তারা বলছে আমাদের কাছে নাই। নূর খান এই বিষয়ে কেন আসলে এই অস্বীকৃতি বা অস্বীকার? আমার ধারণা, আমি পুরোটা ধারণা করে বলছি, কারণ যে মিরাজ শেখকে নিয়ে যাওয়া হয়েছে সে কিন্তু কোনো পলিটিক্যাল ভিকটিম না। আমি যতটুকু জানি সে একজন সাধারণ মানুষ, হয়তো কি মোটরসাইকেল চালায় বা উবার এরকম কিছু একটা, সে ড্রাইভার। হয়তো তাকে কোনো একটা কারণে, হতে পারে তার অপরাধ আছে, হতে পারে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, অথবা হতে পারে মানে কারো পার্সোনাল কোনো ইস্যুতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অনেক সময় যেটা হয়, নির্যাতন করার কারণে অনেক সময় তারা আসামিদেরকে মেরে ফেলে বা তার একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে যায়। তখন এই অপরাধটাকে ঢাকার জন্য তারা যেটা করে সেটা হচ্ছে লাশটা গুম করে ফেলে এবং অস্বীকার করে। কারণ এই ঘটনা জানাজানি, এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হলে সরকার কেন এটাকে প্রশ্রয় দেয়? সরকার মনে করে যে আমার মানে শাসন আমলে একটা গুম হয়েছে, এটা যদি প্রমাণ হয় তাহলে তো আমি আন্তর্জাতিকভাবে একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। সরকার এটা বোঝে না যে যে অন্যায় সেটা যদি প্রকাশ হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং ক্ষুণ্ণ হয় না, বরং ডিনায়াল থেকে সমস্যা হয়। কারণ এটা আপনি কখনোই চেপে রাখতে পারবেন না। কারণ একটা মানুষ যদি মারা যায়, একটা মানুষকে যখন গুম করা হয়, আপনি তো জানেন একটা মানুষকে সাধারণত 5 জন লোক তো ধরে রাখতে পারে না যদি কাউকে জোরপূর্বক মারতে হয় বা কিছু করতে হয়। ফলে কোনো না কোনোভাবে প্রত্যক্ষদর্শীর একটা ঘটনা চলে আসে। ওনারা গুম কমিশনে তদন্ত করেছেন, ওনারা জানেন কোনো না কোনো ক্লু ধরে এই ঘটনা আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হলেও এটা কিন্তু বেরিয়ে আসবে। সেজন্য সরকার এই ভুলটা করে। সরকার মনে করে যে আমার ইমেজ নষ্ট হবে, সরকার তখন আর বাহিনীগুলো মনে করে তাদের ইমেজ নষ্ট হবে। এখন কথা হচ্ছে, আপনি একটা লোককে ধরে নিয়ে যাবেন, তাকে স্বীকার করবেন না, আমাদের তো আইনে আছে ধরে নিয়ে যাওয়ার কত ঘন্টার মধ্যে তাকে কোর্টে চালান করতে হবে, করবেন না। এটার বিরুদ্ধে তো আমরা আন্দোলন করেছি, এটার কথাই তো সরকার বলেছে। সরকারের 31 দফার মধ্যে 13 দফা এটাই তো স্পষ্ট করে বলেছে যে কাউকে বিচার বহির্ভূতভাবে অন্যায়ভাবে আটকও করা হবে না, আটক করে তাকে এ ধরনের নির্যাতনও করা হবে। এটা আমাদের যেই কোড অফ কন্ডাক্ট বিচার বিভাগের, আমাদের যেই দণ্ডবিধি কার্যবিধি আছে, এগুলো কোথাও নাই। এবং আমরা যেই পুলিশ কমিশন এবং আমরা যে বিচার বিভাগের সংস্কারগুলো করতে চেয়েছিলাম, সেই সংস্কারগুলোতে কিন্তু এই বিষয়গুলোতে আইডিয়াগুলো নেওয়া হয়েছে। এখন সরকারের জায়গায় যারা যায় বা পুলিশে যারা থাকে তারা মনে করে যে নির্যাতন না করলে আমরা কাজ করতে পারবো না। এটা একটা ভুল ধারণা। কারণ পুলিশকে তো একটা কৌশল শেখানো হয় এবং পুলিশ যদি সিনসিয়ারলি আপনার তদন্ত করে তাহলে কিন্তু কোনো না কোনোভাবে ক্লু পেয়ে যায়। এই যে আপনি দেখেছেন যে রংপুরে যেই হত্যার ঘটনাটা, হ্যাঁ, মানে অনেক পরে এসে তারা লাশগুলো খুঁজে পেল, লাশ পৌঁছেও গেছে। সে অবস্থাতে কিন্তু পুলিশ ওই যে খেজুরের, তারপরে কি বললো, শশার ক্লু ধরে, ওই যে ইয়াবার ক্লু ধরে তারা কিন্তু 2 জন খুনিকে পুলিশের ভাষ্য মতে গ্রেফতার করতে পেরেছে, ধরতে পেরেছে। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি একজন মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়ে গেছে রাস্তা থেকে। ঠিক আছে, আমাদের বহুজনের মোবাইল ব্যক্তিগত, আমার জীবনে তো 2বার মোবাইল ছিনতাই হয়েছে, কিন্তু আমি কখনো পাই নাই খুঁজে। পুলিশ কিন্তু একদিনের মধ্যে ওই মোবাইল উদ্ধার করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে পুলিশের মেকানিজম, আমাদের সমাজে এখন অনেক ধরনের সিসি ক্যামেরা আছে, নানা ধরনের পরীক্ষার মানে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে। তারপরে আমরা তো একটা কথা সকলেই জানি যে যারা অপরাধ করে তারা কিন্তু অপরাধের চিহ্ন রেখে যায়। সুতরাং ভুল হতেই পারে, কিন্তু একটা ভুলকে ঢাকার জন্য, একটা মিথ্যাকে, একটা অন্যায়কে ঢাকার জন্য আপনি আরো অনবরত অন্যায় করবেন। এবং একবার যদি আপনি গুম করে পার পেয়ে যান তাহলে দেখবেন এটা কিন্তু প্র্যাকটিস হতে থাকবে।
এবং এই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার, অন্যায়কে অস্বীকার করার যে প্রবণতা, এটা থেকে কিন্তু ভয়াবহ পরিস্থিতিতে যায়। একবার যদি কেউ এটা করে পার পেয়ে যায়, সে মনে করে একবার তো পার করেছে, অসুবিধা কি, এখন আরো করব। এই জন্য আমরা যেটা মনে করি সরকারের জন্য এটা একটা টেস্ট কেস। আমি কালকে একটা মিটিংয়ে, আইনমন্ত্রী ছিলেন, সেখানে আমরা ইস্যুটা তুলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নানা আইনি কথা উনি বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা কিন্তু খুবই খুবই অ্যালার্মিং, যে এরকম একটা ঘটনাকেও যদি সরকার যদি ধরতে না পারে, সরকার যদি এখানে সিরিয়াস লেভেলের মানে ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকৃত যার মানে, আমি দেখলাম যে কোস্টগার্ড খুব বাজে কথা বলেছে। কোস্টগার্ড অস্বীকার তো করেছেই, বরং যারা এগুলো নিয়ে কথা বলছে তাদেরকে বলছে তারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। একেবারেই ওল্ড মডেল, মানে পুরোপুরি আওয়ামী লীগ আমলে, ফ্যাসিবাদী আমলে যেভাবে পুরোনো ধারায় প্র্যাকটিস করছে। এবং আমি মনে করি এটা গভর্নমেন্টের সিনিয়র লেভেল থেকে, আরো হায়ার লেভেল থেকে এটা মানে ভালো করে এটা আমরা কিন্তু এটা এই জন্য বলছি না যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, বরং আমরা চাচ্ছি সরকার ভাবমূর্তি, সরকার যে 31 দফায় যে প্রতিশ্রুতিটা দিয়েছে সেটা যাতে রক্ষা হয়। এই ঘটনার যদি না হয়, আমি আপনাকে কথা দিচ্ছি, বলছি যে এটা আজ হোক কাল হোক, এটা কিন্তু বের হবে। তখন কিন্তু সরকারের ভাবমূর্তি সবই নষ্ট হবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সাম্প্রতিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। নূর খান, আপনার কাছে। মঞ্জু সাহেব যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে, আর ক্রসফায়ারের তদন্তে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। দেখেন, তার আগে আমি একটু পিছনে যেতে চাই। সেটা হচ্ছে এই সরকারের আমলে যে প্রথম গুমের যে অভিযোগটা আমাদের কাছে এসছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম হচ্ছে প্রেস রিলিজ। বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে যেই ভাষায় যেভাবে প্রেস রিলিজ দেওয়া হতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে, ঠিক একই ভাষায় একই রকম, শুধু তারিখ আর ঘটনা আলাদা প্রেস রিলিজ আমরা দেখেছি। এবং আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করতে চাই তাদেরকে সরকার বিরোধী বলার চেষ্টা করা হয়, দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়, দেশের বাইরে অপপ্রচার সরকারের বিরুদ্ধে। তার মানে হচ্ছে কি, এই ধরনের প্রচার বাহিনীগুলি দিয়ে, প্রেস রিলিজ দিয়ে সরকারকে এক ধরনের নিজের কাছে টেনে নেওয়ার, পক্ষে টেনে নেওয়ার একটা চেষ্টা। আজকে 5ই আগস্টের পর, 24-এর 5ই আগস্টের পরও যদি আমাদের এই জিনিসগুলি দেখতে হয়, তাহলে আমাদের তো একটা কথা বলতে হবে, রিশাফেল করার ব্যাপার আছে অনেক অনেক। এই ধরনের অবস্থা তো চলতে পারে না। কারণ একটি হোক দুটি হোক, যে গুমের অভিযোগ আসছে সেটা এমনভাবে মানে এটার তদন্তটা করা দরকার, অনুসন্ধানটা করা দরকার, যাতে প্রকৃত সত্য বের হয়ে আসে। তারা ঘটনার পর এখন যে কথাগুলি বলতে চাচ্ছেন যে 13 দিন পরে কেন জিডি হলো, আরে ভাই 13 দিন তো, তাও তো জিডি একটা নিখোঁজ হোক যাই হোক একটা নিচে, এটাও তো নিতে চায় না। আমরা তো এটা জানি, আমরা তো দেখেছি বিগত দিনে। এখনো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র একেবারে পাল্টে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আর যেখানে পুলিশ এবং কোস্টগার্ড পাশাপাশি কাজ করে ওই রিমোট এলাকায়, মানে উপকূলবর্তী এলাকায়, সেখানে তাদের তো একটা সম্পর্ক থাকেই। ফলে সহজভাবে তাদের একটা চাপও থাকে, সহজভাবে তারা জিডিটা নিতে পারে না। তারপরও নিয়েছে এবং পরবর্তীতে বলছে যে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তারা মানববন্ধন এবং ইত্যাদি করেছে। আমি খুব পরিষ্কার চোখে যেটা দেখি সেটা হচ্ছে, একটা মানুষ যদি খোঁজ না থাকে তার, এবং পরিবারগুলি যদি মনে করে যে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়েছে, কোস্টগার্ড, এবং তারা যদি সেইটার কারণে মানববন্ধন করে, তারা যদি ওইটার কারণে প্রতিবাদ করে, প্রেস কনফারেন্স করে, অপরাধটা কি? বরং অপরাধ হচ্ছে যে প্রেস কনফারেন্স, মানববন্ধন করার কারণে যারা পানিতে থাকার কথা কোস্টগার্ড, তারা এসে যখন গ্রামবাসীর উপর টর্চার করে, গ্রামবাসীকে বাড়িছাড়া করে, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়, হেনস্থা করে। একটা মানুষ নিখোঁজ, মানুষ প্রত্যক্ষদর্শী সবাই বলেছে যে তাকে নিয়ে যেতে দেখেছে, তাকে সিভিল ড্রেসে দুজন নিচে পল্টনে, মানে ওদের ভাষায় পল্টন, গ্রামীণ ভাষায় পল্টনে, ওই কোস্টগার্ডের, সেখান থেকে স্পিড বোট আসছে দিগরাজ থেকে, সেই স্পিড বোর্ডে আবার তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানে ড্রেস পরার লোকরা ছিল। এবং এগুলি অনেক মানুষের সামনে ঘটনাগুলি ঘটেছে। এখন বলে কি, আরে ভাই সিসিটিভি ফুটেজ বা ক্যামেরায় ছবি তোলা হয় নাই, পাগল নাকি ওই রিমোট এলাকায় আর ওইরকম একটা ভয়ার্থ পরিবেশে কেউ ছবি তুলতে সাহস পায়? তারপরে যদি ফাঁকে ফোঁকে কিছু হয়ে থাকে সেটা পাওয়া যাবে, এত ব্যস্ত আর কি আছে। আচ্ছা আসেন,
আমি নিজে সরকারের নীতি নির্ধারকদের কারো সাথে কথা বলেছি এ বিষয়ে। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, তারা এটিকে মানে যেভাবেই হোক তারা ন্যায্যত ইনভেস্টিগেশনটা করবেন, বিচারের ব্যবস্থা করবেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ একটা অনুসন্ধান করেছে, আমি নিশ্চিত। পুলিশের রিপোর্ট আমরা এখনো চোখে দেখিনি, কিছু কিছু ধারণা করতে পারি। আর নেভাল বা কোস্টগার্ড তারা একটা তদন্ত বা ইনকোয়ারি করেছেন এবং তারা তাদের ইনকোয়ারির ভিতরে তারা থানায় ডেকে নিয়ে পরিবারগুলোকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে পরিবার এমনও বলেছেন যে তাদেরকে লিডিং প্রশ্ন করে নানাভাবে করা হয়েছে। একটা জিনিস হচ্ছে, আপনি যদি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেন, এই পরিবারের 2 জন মহিলা 3 জন মহিলা জেলে ছিল জানেন এই ঘটনার পর। ওয়াইফও ছিল, মা, স্ত্রী এবং বোন, 3 জনকে আজকেও তারা জামিন নিয়েছে এবং সেই জামিন ঠেকানোর জন্য যেই ধরনের ঘটনার অবতারণা করা হয়েছে সেটাও আমরা জেনেছি বিভিন্ন সূত্রে। যেমন বলা হয়েছে ফেসবুকে প্রচার করছে কেন ওই কোস্টগার্ডের বিরুদ্ধে, আরে বাবা আমার ভাই বা আমার স্বামী যদি আমি যদি নিশ্চিত থাকি, আমি যদি চোখে দেখে থাকি উঠাই নিছে, তো আমি তো বলবো, প্রতিবাদ করবই, আমি তো লিখবই। এখন তারা এই সবকে কারণ হিসাবে নানাভাবে চেষ্টা করছে কোস্টগার্ড, যাতে কোনো মানুষ সাক্ষী না দেয়। আপনি অবাক হয়ে যাবেন, একজন সাক্ষী যিনি একাধিক জায়গায় একেবারে অন ক্যামেরা বলেছেন যে তিনি দেখেছেন কিভাবে নেওয়া হয়েছে, কিন্তু যখন থেকে পুলিশ মামলা দিয়ে হয়রানি শুরু করেছে, গ্রামে ঢুকে ঢুকে বাড়িঘর ভাঙচুর পিটাইছে, তারপর থেকে সে আর উল্টা কথা বলছে। না, এতে কি রাজনৈতিক কোনো প্রভাব আছে কি? নো, এখানে পুরা জিনিসটাই করছে কোস্টগার্ড। এর পিছনে রাজনীতি আছে কি নাই এখনো বোঝা যায় না, তবে রাজনীতি থাকার সম্ভাবনা নেই। একেবারে রিমোট এরিয়া, গরিব মানুষের জায়গা। আপনি অবাক হয়ে যাবেন, আমি একটা বাসায় ঢুকেছি, তিনি এর আগে সাক্ষ্য দিয়েছেন, আমি টিভিতে দেখেছি, ওনার সাক্ষ্য প্রচার হয়েছিল। আমাকে দেখেই না সে বলল আমি তো কিছু বলি নাই, আমার দিয়ে বলানো হয়েছে। হঠাৎ করে আমি কিছু জিজ্ঞেস করলাম না, এই কথা কেন বলে? তার মানে এমন একটা ভয়ার্থ পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওইখানে পুলিশের সাথে সমন্বয় করে কিন্তু কোনো অপারেশন অনেক ক্ষেত্রেই হয় না। অনেক ক্ষেত্রে তল্লাশি, বাড়ি বাড়ি যাওয়া, আসামি ধরতে যাওয়া, মানে গ্রামে যেটা পুলিশের উপস্থিতির একটা বিষয় আছে, এটা করা হচ্ছে না। এবং আমি পুলিশের সাথেও কথা বলেছি, আমার কিন্তু এবং আমি আবারও বলি, ওই ছেলের সাথে একটা মোটরসাইকেল ছিল, এইটা একটা কিন্তু হয়ে যাবে। তার সাথে 2টা মোবাইল ফোন ছিল, এইটা কিন্তু হয়ে যাবে। আরও কিছু কিন্তু আছে যেটা আমি এখন অনুসন্ধানের স্বার্থে বলবো না, কিন্তু আমি প্রয়োজনে এগুলি সব উন্মোচিত করব, বা আমরা সবাই এটা উন্মোচিত করব ইনশাল্লাহ। এখনো সময় আছে। বাহিনীর বিরুদ্ধে তো কারো অভিযোগ নাই, বাহিনীর কতিপয় সদস্য, কতিপয় অফিসার এই ঘটনার সাথে যুক্ত হইতে পারেন। এইটা মঞ্জু ভাই যেভাবে বললেন, আমারও ধারণা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমরা তো দেখি জিজ্ঞাসাবাদের সময় অনেক কিছুর কারণে মানুষের মৃত্যু ঘটতে পারে, বা ধরেন তাকে লুকায় ফেলতে পারে। সেই জায়গাতে উচিত বিষয়টাকে স্বীকার করে নেওয়া। তাতে কি হবে, 2 জন 3 জন আসামি হবে বা 5 জন হবে, কিন্তু পুরা বাহিনীকে আপনি দোষারোপের ভিতর ফেলতে পারেন না। আমাদেরকে দোষ দেন, আপনারা নিজেরা তো এই ঘটনা ধামাচাপা দিতে যে পুরা বাহিনীর উপর দোষটা চাপাই দিচ্ছেন। আপনারা এই কতিপয় বদমাশ মানে অফিসারদেরকে বা সৈনিকদের বাঁচাইতে যে পুরা বাহিনীটাকে আপনি কালিমা লেপন করছেন। সুতরাং আপনারাও চিহ্নিত হবেন। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, আপনি যে কথাটা শুরুতে বলেছিলেন ক্রসফায়ার। আমরা বাংলাদেশে গত 10-15 বছরে যে পরিমাণ ক্রসফায়ারের ঘটনা জানি, 15-20 বছরে, সেটার সংখ্যা কোনো অবস্থাতে 3000-এর নিচে নয়, আরো বেশি। এই ক্রসফায়ারগুলির বিচার হওয়া উচিত। আপনি যদি ক্রসফায়ারের মতো জিনিস বন্ধ করতে চান, আপনি যেমন গুমের বিচারের পদক্ষেপ নিয়েছেন, ক্রসফায়ারের বিচারের পদক্ষেপ আরো দ্রুততর সময়ের ভিতর নিতে হবে। আবারও বলি, এই সময় যদি আপনি ক্ষেপণ করেন, পরিবেশও থাকবে না, আপনি কাজটা শেষ করতে পারবেন না। সুতরাং আপনাকে দ্রুত কাজটা শেষ করার জন্য যত জনবল নিয়োগ দরকার, যতগুলি কোর্ট স্থাপন করা দরকার সেটা করেন। আর সাক্ষীর নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, সাক্ষ্য কেন দিবে মানুষ? আপনি যদি তার নিরাপত্তাই না দেন,
তো এই প্রত্যেকটা ক্ষেত্রে সাক্ষীর নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে হবে, ভিকটিম বা ভিকটিম পরিবারের নিরাপত্তার বিবেচনা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যে বাহিনী, যে ইউনিটের যে ব্যক্তি বা যে গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আসবে তাৎক্ষণিকভাবে সেই গ্রুপগুলোকে মানে ক্লোজ করে ফেলতে হবে। ক্লোজ না করলে এরা থেকে যে ওই এলাকায় কিন্তু অত্যাচার নির্যাতন করে। আর এখনো যে হচ্ছে না, এটা গুমের ঘটনা তো একটা অভিযোগ এসছে, এই সরকারের আমলে একটি ঘটনা আমরা সামনে দেখছি, আমরা অভিযোগ সামনে দেখছি, যেটা প্রাথমিকভাবে সন্দেহ করছি আমরা। আর এর ভিতর পার্বত্য চট্টগ্রামের একজন সাংবাদিকের বিষয়ে আমরা জানতে পেরেছি, কিন্তু এই বিষয়ে এখনো কাজ আমরা তথ্য নির্ভর পাইনি, এভিডেন্স পাইনি। সুতরাং ওইটা নিয়ে কথা বলছি না, কিন্তু এই প্রথম ঘটনাটাই আমরা টেস্ট কেস হিসেবে দেখতে চাই। কারণ আমাদের সামনে একটা জিনিস বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন আইনে বাহিনী তদন্ত করবে, যেটা আমরা মানবাধিকার কর্মীরা মনে করি যে এটা সম্ভব না। সরকার এই ঘটনাটা দিয়ে আমরা টেস্ট কেস দেখতে চাই, আমরা দেখতে চাই যে আসলে বাহিনী পারে কিনা। যদি পারে তখন আমরা নতুন করে ভাবতে চেষ্টা করব, কিন্তু এখন পর্যন্ত পারে না, এটাই বলার কথা। কারণ এই ঘটনা তো ওই রিমোট এলাকা থেকে ঢাকায় আসতো না যদি কিনা ওইখানে সাংবাদিক সম্মেলন না করতো, যদি কিনা ওইখানে লয়ার এক দুজন না জানতো, সাংবাদিকরা যদি না জানতো। আপনি অবাক হয়ে যাবেন, যে সাংবাদিক এই ঘটনার তুলে এনেছিল প্রথম, সেই আবার 1 মাস পর বা 2 মাস পর উল্টাভাবে প্রচার করেছেন সেই একই মিডিয়াতে। ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা, সবকিছু এখানে চলছে। আমি আজকে বিনীতভাবে বলবো, আমি যেহেতু কালকে প্রেস রিলিজটা দেখেছি ওনাদের, আমি বিনীতভাবে বলবো এখনো কিন্তু আমরা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনিনি। আমরা কতিপয় সদস্যের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছি, এবং আমরা এই সন্দেহের পক্ষে আমাদের যথেষ্ট বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তারা যদি যেই ল্যাঙ্গুয়েজে প্রেস রিলিজ দিচ্ছেন এটা যদি প্রত্যাহার না করেন, তাহলে কিন্তু থলের বিড়াল বাড়িয়ে মানে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এইটা নিয়ন্ত্রণের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে। দেখেন, 5ই আগস্টের আগে আপনিও কিন্তু গুম হয়েছিলেন, আপনার জীবন ফেরত আসছে এই দেশের জনগণের আন্দোলনে। আপনি এইরকম একটি গুমের ঘটনা, আপনি এখন তাদের মন্ত্রী, এই ঘটনা নিরপেক্ষ সততার সাথে এই ঘটনা উদ্ঘাটন করুন। এবং যারা এই ধরনের প্রেস রিলিজ দিচ্ছে, সেই মানে পুরানা ফ্যাসিস্ট আমলের এই প্রেস রিলিজ দেওয়ার কারণেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কেন তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে? কেন আমার মুখকে বন্ধ করার জন্য আমাকে সরকারের বিরুদ্ধে তারা করায় দেওয়ার চেষ্টা করে? আমি বিদেশে প্রচার করি বা আমরা মানে সংগঠনগুলো, এটা কিসের নমুনা? এটা তো সেই আমলের নমুনা। সেই আমলে তো আমাদের ফান্ড, আমাদের প্রতিষ্ঠানের বন্ধ করে দিয়েছিল, আমাদের অফিস বন্ধ করে দিয়েছিল, আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। আবারও কি সেই অবস্থায় আমরা পড়বো নাকি? জি, নূর খান লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আরো একটি বিরতি নিচ্ছি। দর্শক, ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আমি আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে শুরু করতে চাই আবারও। আসলে যেটি বলছিলেন নূর খান, যে রাষ্ট্রীয় হেফাজতে নিখোঁজ, তাহলে আসলে আমরা কি বলতে পারি যে ইয়ের কথা বলছিলেন, মিরাজ শেখের কথা বলছিলেন, তো এটিকে আসলে আমরা পুরনো সংস্কৃতিতেই আমরা ফিরে গিয়েছি কিনা, যেহেতু রাষ্ট্রীয় নিরাপত্তার হেফাজতে আসলে সে নিখোঁজ হয়েছে? আলোচনা তো আপনি শুনতে পাচ্ছেন। আমি যেটা মনে করি, মিরাজ শেখের গুমের ঘটনাকে যারা ধামাচাপা দিতে চাইছেন, মূলত তারা নিজেদের মানে অপরাধটাকে ঢাকতে গিয়ে সরকারের ভাবমূর্তি ধ্বংস করার অপচেষ্টাটা চালাচ্ছেন, তারা সেদিকে ঠেলে দিচ্ছেন। এবং এটা সরকার যেটা বুঝতে পারছে না, এটা খুবই দুঃখজনক। এটা হচ্ছে আমার সাফ কথা। আমরা অতীতে দেখেছি পুলিশ কি করে বা যারা গুম করে তারা কি করে, তারা ভিকটিমের ফ্যামিলিকে প্রথমে বলে যে এটা কাউকে জানাবেন না, অপেক্ষা করেন, দেখতেছি, এটা মামলা করার দরকার নাই, প্রেসকে কিছু বললেন না। হ্যাঁ, এইভাবে যখন 5-7 দিন চলে যায়, তখন তারা বলে যে আপনি তো কোনো মামলা করেন নাই, জিডি করেন নাই, হঠাৎ করে আমরা আনি নাই, একদম অস্বীকার করে। আমি আপনাকে আমাদের এত স্মৃতি এগুলো নিয়ে, আমরা এত কাজ করেছি এই সমস্ত বিষয়ে, মানে আপনাকে বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে। এমন ঘটনাও ঘটেছে যে আমরা জানতে পেরেছি যে ভেতরে লোক আছে,
ঠিক আছে, ভেতরে লোক আছে এবং আমরা ভিকটিমের ওয়াইফকে পাঠিয়েছি সেখানে দেখার জন্য। এবং আমরা কিভাবে জানতে পেরেছি, ওখানে ভিতরে থাকে একজন পুলিশ হয়তো কোনো না কোনো একটা ছবি তুলে পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন আমরা ওই ভিকটিমের ফ্যামিলিকে হয়তো বলেছি আপনি ওখানে গিয়ে এই পুলিশ অফিসারকে খুঁজবেন। হ্যাঁ, তাদেরকে একটা লুঙ্গি দিয়ে পাঠানো হয়েছে তাকে। তো ওই ভদ্রমহিলা যখন ওখানে গেছেন, উনি পুলিশকে খুব বোল্ডলি বললেন যে আমার স্বামী এখানে আছে এবং আমি লুঙ্গি নিয়ে আসছি তাকে এখানে দেওয়ার জন্য। তো ওই মহিলা ওরা যখন অস্বীকার করছে, ওই মহিলা করেছে ওই পুলিশ অফিসারকে ফোন দিয়েছে, যিনি ওখান থেকে ভেতর থেকে তথ্যটা দিয়েছিলেন। ওই ভদ্রলোক তো আর ফোন ধরেন নাই। তখন পুলিশ কিন্তু দেখতে পেরেছে যে ফোনে কমিউনিকেশনটা সে ট্র্যাক করতে পেরেছে। পরে ওই লোকটা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওই লোকটাকেও গুম করে ফেলা হয়েছে। তাহলে দেখেন, আমরা অতীতে যেটা দেখেছি যে একটা ঘটনাকে ধামাচাপা দিতে গিয়ে অনেকগুলো দুর্ঘটনা ঘটে এবং এটা ডেঞ্জারাস ইস্যু। এবং এটা তো আমি বললাম, এটা এক পর্যায়ে গিয়ে এমন অপরিস্থিতি হয়ে যায় যে পুরো বাহিনীর কমান্ড এটার সাথে যুক্ত হয়ে যায়। যখন এই ক্ষেত্রে আসলে নিরাপত্তা সংস্থার কেউ যদি জড়িত থাকে, সেক্ষেত্রে সরকার কতটা স্বাধীন বা কঠোর হতে পারে? আমরা যেটা এই ঘটনাটাকে, স্পেশালি এই ঘটনাটাকে আমরা মনে করছি, এটা আমাদের ধারণা, এটার সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নাই, সরকারের কোনো এখানে কোনো ইন্টেনশনও নাই। যেই গ্রুপটা এটা করেছে তারা হয়তো যে কোনো কারণে, এটা ধারণা করছি আমরা, ভুলও হতে পারে, ধারণা করছি যে হয়তো কোনো কারণে তারা এটা মিসহ্যান্ডেল করে ফেলেছে এবং ডেড বডি হয়তো তারা, দেখা যাচ্ছে অতীতে আমরা দেখেছি যে ডেড বডি সাগরে, এটা তো যেহেতু কোস্টগার্ডের ঘটনা আরো সহজ, এখন তার কোনো চিহ্ন নাই। প্রশ্ন হচ্ছে এটা কোনো না কোনোভাবে আসবে। আমি আপনাকে শুধু এটা বলি যে এই ধরনের ঘটনা কেন ক্ষতিকর, এই ধরনের ঘটনা কেন আমাদের জন্য ভয়ানক। কারণ আজকে যারা এটা করছে সে সারা জীবন, আপনি দেখবেন যে যারা খুন খারাপি করে তারা এটা ঢাকতে গিয়ে, হ্যাঁ, অনেকজন। আমি তো সেদিন একটা অনুষ্ঠানে নূর খান ভাই ছিলেন, যে নাহিদকে, আমাদের যেই গণ অভ্যুত্থানের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, তাকে যখন গুম করার চেষ্টা করা হয়েছিল তখন আমরা কিভাবে এটা ফেস করেছি এবং ফ্যামিলিকে দিয়ে, প্রেসকে দিয়ে, আমরা যখন চারিদিক থেকে আমরা যখন মানে ওই যে প্রচার করে সারা দেশে আলোড়ন তুলেছি, তখন কিন্তু একটা সময় ছেড়ে দিতে বাধ্য হয়। এই যে আজকেও দেখেন সবার মুখ বন্ধ করতে চেষ্টা করা হচ্ছে, সবাইকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা গুম মানে কিন্তু একটা গুম না, শুধু একটা ফ্যামিলির দুঃখ না, কিন্তু এটা বুঝতে পারছে না। আমরা যে আজকে এই কথাটা বলছি, এটা কিন্তু সরকারের উচিত এটা নিয়ে সিরিয়াস লেভেলের মানে তদন্ত করা। আচ্ছা, একটা কথা বলেন, ধরেন আমি এসে বললাম যে আমার ভাইকে পাওয়া যাচ্ছে না, বা আমার মাকে পাওয়া যাচ্ছে না, বা আমার বোন হারিয়ে গেছে, বোনকে পাওয়া যাচ্ছে না, দায়িত্বটা কার? তাইলে দায়িত্বটা কার? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি, আচ্ছা কেউ কি কোনোদিন মানে আর্টিফিশিয়ালি বলে, কারণ আর্টিফিশিয়ালি বলে তো একটা রিস্ক আছে, কালকে যদি আমার ভাইকে খুঁজে পাওয়া যায় তাহলে তো আমি দোষী হব, তাই না? সুতরাং আপনি দেখবেন যে এই মিরাজ শেখের মা, বোন এবং তার স্ত্রীর স্টেটমেন্ট শুনলেই তো বোঝা যায় এটা সত্য না মিথ্যা। মানে মানুষের এটা, আমরা মানুষের সাথে কথা বলতে বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না একটা মানুষ কি কখনো মিথ্যা এই ধরনের দাবি করতে পারে, বা দাবি করলে তো তাকে 8-10টা প্রশ্ন করলে সে ধরা পড়ে যাবে, 8-10টা প্রশ্ন করলেই তো হয়ে যাবে। আচ্ছা, তাইলে পুলিশের উচিত হয় ঘটনা বের করা, নাইলে যদি এরা যদি মিথ্যা বলে থাকে সেটা প্রমাণ করেন আপনি। এখন দেখেন, বলা হচ্ছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, উনারা যারা এগুলো নিয়ে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কথা বলছেন, উনাদেরকে বলছেন উনারা স্বার্থান্বেষী গোষ্ঠী। উনার কি স্বার্থ আছে? এই ভদ্রলোক মংলায় গিয়ে কি কাঠের ব্যবসা করবে, না সেখানে জঙ্গলের ব্যবসা? উনার কি স্বার্থটা এখানে আছে? এবং উনি তো কোনো সরকার বিরোধী লোকও না। ওনার যদি এমন থাকতো উনি রাজনীতি করেন, বিএনপি সরকারের ভাবমূর্তির ব্যাপারে ওনার কোনো কাজ আছে, বা আইন ও সালিশ কেন্দ্র এটা আছে, আর অধিকার, আইন ও সালিশ কেন্দ্র, এগুলো তো সারা জীবন বিএনপির গুমকৃত নেতাদের পক্ষে কথা বলেছে। সুতরাং আমি যেটা বারবার বলছি যে সরকার এই বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছে, এখন পর্যন্ত আমরা দেখছি। এটা আমি মনে করি আগামী 1 সপ্তাহের মধ্যেই এটার ব্যাপারে একদম সিরিয়াস লেভেলের মানে একটা সেটেলমেন্ট আসা দরকার। না হলে যেটা হবে, আন্তর্জাতিক জায়গায় এই জিনিসগুলো নিয়ে ইনভেস্টিগেশন হবে, আরও ডিপলি ইনভেস্টিগেশন তখন হবে, মানবাধিকার সংগঠন আরও অন্তর্ভুক্ত হবে, এবং ওনারা কিন্তু এটা থেকে পার পাবেন না, বরং এটাতে পুরো বাহিনীর রেসপন্সিবিলিটি যুক্ত হয়ে যাবে। আমি কোস্টগার্ডের যারা সিনিয়র লেভেলে আছেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা এটা করবেন না, আপনারা বিপদে পড়বেন। কিন্তু আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আজকে আমাদের কাছে যখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন যারা একিউজ, তাদের ফ্যামিলির লোকেরা আমাদের কাছে আসে, এসে বলে ভাই আমাদের দোষ নাই, উপর থেকে অর্ডার করা হয়েছিল, আমরা এটা করছিলাম। তুমি উপর থেকে অর্ডার করা হয়েছিল অন্যায়ভাবে কাজ করলে সেটা কিন্তু কথা
শেষ হবে না, কারণ আমাদের আইনে বলা আছে আপনি কোনো অন্যায় আদেশ পালন করবেন না। কিন্তু আমরা তো দেখেছি আসলে 14 বছর পর ইলিয়াস আলী গুমের একজন সামরিক কর্মকর্তাকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে বা গ্রেফতার করেছে। এই ক্ষেত্রে আসলে সরকার কেন আসলে পদক্ষেপ নিচ্ছে না? একজন না একাধিক ব্যক্তিকে গ্রেফতার, একাধিক, কারণ এগুলো ঘটনার সাথে এক দুজন জড়িত তো না, বুঝছেন? এবং যখন যারা জড়িত থাকে তারা বলে যে আমরা তো কিছু করার নাই, আমাদেরকে অর্ডার করেছে। তো অর্ডার করেছে কে? এখন না, আমার কথা হচ্ছে সরকারকে আসলে রাজনৈতিক দিক থেকে কিংবা মানে দলীয় লোক দেখি কি আসলে এই জিনিসটা বিচার কার্যটা শুরু করেছে গুড কিনা? কোশ্চেন, কারণ ওই যারা শয়তান, যারা এটার সাথে জড়িত, ওরা কি বলছে? ওরা বলছে এরা সরকারের বিরুদ্ধে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করছে। সরকার যদি এই ভুল পথটা গ্রহণ করে, আমি যেটা বলছি আর কি, যে তারা নিজেরা বাঁচার জন্য সরকারকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সরকার তখন যদি মনে করে এটা যদি প্রমাণ হয়ে যায় এটা গুম হয়েছে, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আরে ভাই, আপনার সরকারের ভাবমূর্তি বড় হলো না, একটা মানুষের জীবন বড় হলো। আর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কেন? সরকার যদি দোষীদেরকে ধরে, সরকারের কাজই তো এটা। আমরা যে গুম কমিশনে যেটা নিয়ে প্রশ্ন তুলেছি, যে যারা তদন্ত করবে তারা তাদের বিরুদ্ধে তদন্ত কখনো রিপোর্ট দিবে না, এবং এটা কিন্তু টেস্ট কেস। এই ঘটনায় যদি আমরা দেখি পুলিশ তদন্ত করছে, সঠিক কথা আসছে না, মানে এই আপনার কোস্ট গার্ডরা যদি এটাকে ধামাচাপা দিতে চেষ্টা করে, তাহলে কিন্তু এই গুম কমিশনের বিরুদ্ধে আমরা অন্তত যারা এই ভিকটিম অ্যান্ড বিভিন্নভাবে ছিলাম, আমি নিজেও একদিন গুম ছিলাম, ঠিক আছে, আমরা নিজেরা যারা এগুলোতে ভিকটিমাইজ হয়েছি নানাভাবে, এবং অনেকগুলো গুম পরিবারের সাথে আমরা এত 15-16 বছর ধরে আমরা এদের সাথে কাজ করেছি, এদের স্মৃতি কাতরতা আমাদেরকে আছে আমাদের মধ্যে। আমরা এটা নিয়ে কিন্তু সিএস লেভেলের অ্যাক্টিভিজমে যাব, এবং এটার বিহিত, যেটা আমি নূর ভাইয়ের সাথে একমত, যে এটার আমরা সবাই সম্মিলিতভাবে করব, এবং বিএনপির মধ্যেও যারা এগুলোর সাথে আছেন তাদেরকেও আমরা এটাতে মানে একীভূত করব ইনশাআল্লাহ। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নূর খান লিটন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে 14 বছর পর ইলিয়াস আলী গুমের আসলে সামরিক কর্মকর্তাকে বা একাধিক মানুষকে আমরা দেখেছি গ্রেফতার দেখানো হয়েছে, এটি আসলে আপনি বিচার প্রক্রিয়ার বড় অগ্রগতি হিসেবে দেখছেন কিনা? দেখেন, এটা তো অবশ্যই ইনভেস্টিগেশনের একটা বড় অগ্রগতি। আরো কিছু অংশ আছে, এগুলি ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই এটা বিচারিক জায়গায় চলে যাবে। আমি এখন পর্যন্ত হতাশ নই, তবে এই জায়গাটিতে আমি আশা করব যে সরকার আরও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াবেন, আরও ইনভেস্টিগেটর নিয়োগ দেবেন, আরও আইনজীবী নিয়োগ দেবেন, এবং এটা অল্প সময়ের মধ্যে শেষ করা দরকার। আবার এত অল্প সময় দরকার নাই, যৌক্তিক সময়ের মধ্যে এটা শেষ হওয়া দরকার। কারণ এইটার অবশ্যই যুক্তি তর্কটা ভালোভাবে আসা উচিত, যাতে কখনো কোনোদিন প্রশ্ন না উঠে যে তড়িঘড়ি করে আমরা একটা ভুল সিদ্ধান্তে গিয়েছিলাম, সেটাও যাতে না আসে। যৌক্তিক সময়ের মধ্যে এটা শেষ করা উচিত। আমার জানা মতে, আমি অনেস্টলি বলে দিচ্ছি, এখানে আমার ভাই কোনো স্বার্থ নাই। হায়াত মৌত আল্লাহর হাতে, আগেও বলেছি, এখন আবার বলে যাচ্ছি। কিন্তু যেটুক জেনেছি, যেটুক দেখে এসছি, যেটুক আমরা রিপোর্ট করেছি, এইখানে আমাদের জ্ঞাতসারে কোনো মানে ভুল ছিল না। আমরা যতটুক পেয়েছি, যতটুক দেখেছি, যতটুক আপনার সাক্ষ্য সাবুত দিয়ে ছিল, সেইটার উপর রিপোর্ট করেছি। এখন আমাদের বিশ্বাস আইসিটি ট্রাইব্যুনালে ওইটাকে, ওই অভিযোগের ইনকোয়ারি রিপোর্টগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারবে, এবং সেটা যদি করা যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের গুমের ঘটনা এবং ক্রসফায়ারের যে ঘটনাগুলি আছে, যেটা মানবাধিকার কর্মী হিসাবে, গুম কমিশন না, কর্মী হিসাবে আমরা যে রিপোর্টগুলি করেছি, ওগুলিও যদি আদালত বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছ থেকে নেয় এবং সেটা নিয়ে যদি কাজটা এক ধাপ এগিয়ে কাজ শুরু করে, তাহলে এটা সম্ভব। আরেকটা জিনিস বিনয়ের সাথে বলবো, যে এখন কাস্টোডিয়াল টর্চার বা ডেথ বন্ধ হয়েছে কিনা। আমাদের চোখের সামনে ফরিদপুরের ঘটনা আছে, চিটাগাংয়ের ঘটনা আছে, বগুড়ার ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে। সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাইনি, সেটা হচ্ছে সরকারের সরাসরি অংশগ্রহণ বা নির্দেশনা এই ঘটনাগুলি ঘটছে, এটা বলার মতো অবস্থা এখনো আসেনি। তবে অবশ্যই সরকার চাইলে, সেরকম ইনস্ট্রাকশন দিলে এই ধরনের ঘটনাকে এড়িয়ে যাওয়া যায়। যেমন ধরেন, সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ইনস্ট্রাকশন দিতে হবে যাতে আইনের বাইরে যে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন বা কাউকে আটক রাখা সময়ের বাইরে, আইন স্বীকৃত সময়ের বাইরে না রাখে। দ্বিতীয় হচ্ছে, আইনে যে নির্দেশনাগুলি দেওয়া আছে সেটা যাতে প্রতিটি ক্ষেত্রে প্রতিপালিত হয়। একটা মানুষ গ্রেপ্তার হলে তার পরিবার যাতে জানে তাকে আটক করা হয়েছে।
এবং সেটার জন্য দিনের আলোতেই হয়, মানে স্বচ্ছতা নিশ্চিত করা। সেটার জন্য সাক্ষী সাধক অসুবিধা কি যে ওরা বলছে যে এই লোক নাকি জলদস্যু বা ইত্যাদিতে, তো অস্যু তাকে মামলা দেন, তার বিরুদ্ধে প্রসিডিংস করেন। এখন যখন মানে তারা ওইটাকে ধামাচাপা দিতে চায় তখন তার এই বিষয়গুলি সামনে আনে। আমি নিজে থানায় যেয়ে জিজ্ঞেস করেছিলাম তার বিরুদ্ধে কয়টা মামলা আছে মংলা থানায়। ওসি এবং সার্কেল এসপি দুইজনই আমাকে বলেছে 2টো মামলা। একটা হচ্ছে বন বিভাগের মামলা, ওই এলাকায় ভাই বনের গাছ টাছ কাটে, এটার মামলা প্রায় মানুষের নামে হয়। আর একটা হচ্ছে স্থানীয় মারামারি, স্থানীয় যে পাড়া মহল্লার মারামারি। এর বাইরে কোনো অভিযোগ আছে এটা তারা বলেন নাই আমাদের। তো আমার কথা হচ্ছে যদি 10টা অভিযোগও থাকে তাকে তো আপনি আইনের আওতায় নেবেন, আইনের স্বীকৃত পন্থায় তাকে আটক করে আপনি কারাগারে পাঠাবেন, বিচারের ব্যবস্থা করবেন, কিন্তু আপনি কোনো অবস্থাতে এই কাজগুলি করতে পারেন না। আরেকটা জিনিস বলে রাখি, অনেক জায়গায় বন্দি ডিটেইন করার ব্যবস্থা আছে, যেগুলি আইনসম্মত যদি না থাকে সেগুলি ইমিডিয়েট বন্ধ করার জন্য সরকারের কাছে আমার আবেদন থাকবে। আর বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন থাকবে, এই ধরনের প্রেস রিলিজ, যেই প্রেস রিলিজ আওয়ামী লীগ আমলে দিয়ে বহু অর্গানাইজেশনকে ধ্বংস করা হয়েছে, আইন সালিশ বলেন, অধিকার বলেন, হিউম্যান রাইটস ওয়াচ এদের বিরুদ্ধে তখন এই ধরনের প্রেস রিলিজ দিয়েছিল। আইন শৃঙ্খলা কি একটা কোর গ্রুপ আছে সেখানে এটা আলোচনা হয়েছিল এবং তাদের ফান্ড আটকিয়ে দেওয়া হয়েছিল। এখনো আবার সেই ধরনের তৎপরতাই যদি আমরা দেখি তাহলে এটা দুঃখজনক। আর প্রেস রিলিজের ভাষা একেবারে হুবহু। নূর খান লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আজকে এই ছিল আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।